আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের বাংলা চারুপাঠ বইয়ের এর আগে শততার পুরস্কার এবং মিনু গল্প পড়িয়েছিলাম। এখন থেকে আমি তোমাদেরকে রেগুলার ভিডিওগুলো দিব। দেখো, আমি তোমাদের আজকের নীল নদ আর পিরামিডের দেশ এই গল্পটা পড়াবো। এটা হলো সৈয়দ মুজতবা আলীর লেখা। এটা তোমাদের বইয়ের 14 পৃষ্ঠা থেকে 22 পৃষ্ঠা পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, দেখো দেখো নীল নদ আর পিরামিডের দেশ, সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী আসলে এটা তার একটা ভ্রমণ কাহিনী। কি বলছে দেখো, সে সন্ধ্যের দিকে জাহাজ সুয়েজ বন্দরে এসে পৌঁছালো। তাহলে সুয়েজ একটা বন্দরের নাম। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ঘন নীল আকাশ, নীল আর আকাশ মিলে নীল আকাশ। তো সূর্যাস্তের সঙ্গে সঙ্গে যখন সূর্য ডুবে যায়, সেই সঙ্গে সঙ্গে নীল আকাশ কেমন যেন সূর্যের লাল আর নীল মিলে বেগুনি রং ধারণ করেছে। তাহলে আকাশ কি করেছে? নীল আকাশ সূর্যের লাল আর নীল মিলে বেগুনি রং ধারণ করেছে। কি রং ধারণ করেছে? বেগুনি রং। তো ভূমধ্যসাগর থেকে ১০০ মাইল পেরিয়ে আসছে মন্দ মধুর ঠান্ডা হাওয়া। আর এদিক দিয়ে হলো ভূমধ্যসাগর, মেডিটেরিয়ান সি যেটা, সেখান থেকে ১০০ মাইল পেরিয়ে মৃদু মধুর ঠান্ডা হাওয়া আসতেছে। সূর্য অস্ত গেল মিশর মরুভূমির পেছনে। সোনালী বালিতে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে সেটা আকাশের বুকে হানা দেয় এবং ক্ষণে ক্ষণে সেখানকার রং বদলাতে থাকে। তাহলে সূর্য অস্ত গেল মিশর মরুভূমির পেছনে। তাহলে কোথায় সূর্য অস্ত গেল? এখন গল্পের আলোকে তোমাকে এমসিকিউ লিখতে হবে, উত্তর দিতে হবে। ওকে? তাহলে এটা তোমাদের এমসিকিউ আসতে পারে যে সূর্য অস্ত গেল মিশর মরুভূমির পেছনে। তো সোনালী বালিতে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে সেটা আকাশের বুকে হানা দেয়। তাহলে বালিতে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে সেটা আকাশের বুকে হানা দেয় এবং ক্ষণে ক্ষণে সেখানকার রং বদলাতে থাকে। তাহলে এই যে আকাশের রং বদলায় মূলত এই যে বালিতে সূর্যরশ্মি পড়ার পর সেটা প্রতিফলিত হওয়ার কারণে। তার একটা রং ঠিক চেনা কোন জিনিসের রং সেটা বুঝতে না বুঝতে সে রং বদলে গিয়ে অন্য জিনিসে রং ধরে ফেলে। তার মানে একটা রং ঠিক চিনতে না চিনতেই আরেকটা রং হয়ে যায়। আমরা বন্দর ছেড়ে মরুভূমিতে ঢুকে গিয়েছি। আমরা বন্দর ছেড়ে মরুভূমির দিকে গিয়েছি। গল্পকথক বলতেছে। তো পিছনে তাকিয়ে দেখি শহরে বিজলি বাতি ক্রমেই নিষ্প্রভ হয়ে আসছে। আর পিছনে তাকে দেখি যে শহরে বিজলি বাতি নিষ্প্রভ হয়ে আসছে। তার মানে বৈদ্যুতিক বাতিগুলো নিষ্প্রভ মানে কি? দীপ্তিহীন, নিস্তেজ হয়ে আসা মানে থেমে যাওয়া। বাতিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। শহরের বাতিগুলো দেখা যাচ্ছে না। মরুভূমির উপর চন্দ্রালোক। আবার মরুভূমির উপর চন্দ্রালোক। চন্দ্রালোক মানে চাঁদের আলো। সে এক অদ্ভুত দৃশ্য। তাহলে অদ্ভুত দৃশ্য কোনটা? এই মরুভূমির উপর যে চন্দ্রালোক মানে চাঁদের আলো। সে দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যামলিমার মাঝখানে দেখা যায় না। তার মানে সবুজ শ্যামলিমা, আমাদের সবুজ শ্যামল প্রকৃতি যে, সেখানে এইরকম দৃশ্য দেখা যায় না। সমস্ত ব্যাপারটা কেমন যেন ভুতুড়ে বলে মনে হয়। তাহলে এখানে গল্পকথক বা লেখকের কাছে সমস্ত ব্যাপারটা যেন কেমন ভুতুড়ে বলে মনে হয়। চলে যাচ্ছে দূর দিগন্তে। অথচ হঠাৎ যেন ঝাপসা আবছায়া পর্দায় ধাক্কা খেয়ে থেমে যায়। ভুতুড়ে মনে হলো ভূত-প্রেত সম্পর্কিত মানে রহস্যময় বলে মনে হচ্ছে। মাঝে মাঝে আবার হঠাৎ মোটরের দুমাথা উঁচুতে ওঠে। জ্বলজ্বল দুটি সবুজ আলো। তার মানে মাঝে মাঝে হঠাৎ মোটরের দুমাথা উঁচুতে মানে উপরে ২ টা সবুজ আলো দেখা যায়। তো জ্বলজ্বল ২ টি ছোট সবুজ আলো। ওগুলো কি? ভূতের চোখ নাকি? শুনেছি ভূতের চোখই সবুজ রঙের হয়। না, কাছে আসতে দেখি উটের ক্যারাভান, মানে এদেশের ভাষাতে যাকে বলে ক্যাফেল। ভূতের চোখ কি রঙের হয়? ভূতের চোখ সবুজ রঙের হয়। না, কাছে আসতে দেখি এগুলো হলো কি? উটের ক্যারাভান। কাছে আসতে দেখি সেগুলো কি? উটের ক্যারাভান। ক্যারাভান মানে কাফেলা। এদেরকে এদেশের ভাষায় যাকে বলে কাফেলা। তো আগের যুগে অনেক মানুষ যখন দল বেঁধে মরুভূমি দিয়ে অনেক কিছু পণ্য নিয়ে রওনা দেয়, এগুলো হলো কাফেলা। তো এদেশের ভাষাতে তাকে আমরা এই ক্যারাভানকে বলি কাফেলা। তো উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়াতে চোখ দুটো সবুজ হয়ে আমাদের চোখে ধরা দিয়েছে। তো ওদের যেহেতু মোটর গাড়ি ছিল, তাহলে উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়াতে চোখ দুটো সবুজ হয়ে আমাদের চোখে ধরা দিয়েছে। তার মানে উটের চোখের উপর যখন তাদের মোটরের আলোটা পড়েছে, হেডলাইটের আলোটা পড়েছে, তখন চোখগুলো সবুজ হয়ে ধরা দিয়েছে, দেখা গেছে। ভয় পেয়ে গিয়েছিলাম। আর কেনই বা পাবো না বলো? মরুভূমি সম্বন্ধে কত গল্প, কত সত্য, কত মিথ্যা পড়েছে ছেলেবেলায়। তৃষ্ণায় সেখানে বেদুইন মারা যায়। তৃষ্ণায় অনেক বেদুইন মারা যায়। বেদুইন হলো আরব দেশের যাযাবর জাতি। মানে আরবদের যাযাবর জাতিদেরকে বেদুইন বলা হয়। আর ভারতবর্ষের যদি যাযাবর জাতি হয় এদেরকে বলে বেদে। তো মৃত্যু থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বেদুইন তার পুত্রের চেয়ে প্রিয়তর উটের গলা কাটে।
মৃত্যু থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বেদুইন তার পুত্রের চেয়ে যে প্রিয় আপন সেই উটের গলা কাটে। উটের জমানো জল খায় প্রাণ বাঁচানোর জন্য। তো তোমরা জানো যে উটের শরীরে কি থাকে? পানি জমা থাকে। ওকে? তো সেখান থেকে উটের গলা কেটে সেখান থেকে কি করা হয়? মানে উটকে জবাই করে তারপর সেই উটের থেকে পানি পান করে। যদি মোটর ভেঙে যায়, মানে যদি তাদের গাড়িটা ভেঙে যায়, যদি কাল সন্ধ্যা অবধি রাস্তা দিয়ে আর কোনো মোটর না আসে, আর যদি কোনো গাড়ি না আসে, স্পষ্ট দেখতে পেলাম এই গাড়ি রওনা হওয়ার পূর্বে তো ৫০০ গ্যালন জল সঙ্গে তুলে নেয়নি। তো তখন কি হবে? তখন কি হবে উপায়? যেহেতু তারা এত বেশি পানিও নেয়নি সাথে করে। এখন যদি কি হয়? যদি মোটর গাড়িটা তাদের নষ্ট হয়ে যায়, আর এই রাস্তা দিয়ে যদি কোনো গাড়ি না আসে তখন কি হবে তাদের? তো তাদের কাছে তো পর্যাপ্ত পানিও নেই। মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছি। জাহাজে চড়ার সময় কি কল্পনা করতে পেরেছিলাম যে জাহাজে চড়ার সঙ্গে সঙ্গে ফুকটে মরুভূমির ভিতর দিয়ে চলে যাব। ফুকটে মানে হলো ফাঁকতালে। তারা এরা মরুভূমিতে চলে আসছে এখন। তো কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই। যখন মোটরের হঠাৎ একটুখানি জোর ঝাঁকুনিতে ঘুম ভাঙলো, তখন দেখি চোখের সামনে সারি সারি আলো। কায়রো পৌঁছে গিয়েছি। মানে কায়রো পৌঁছে গিয়েছি। শহরতলিতে ঢুকলাম। তো খোলা জানালা দিয়ে সারি সারি আলো দেখা যাচ্ছে। এই শহরতলিতেই কত না রেস্তোরাঁ, কত না ক্যাফে খোলা। খদ্দেরে খদ্দেরে গিজগিজ করছে। অনেক কাস্টমার দেখা যাচ্ছে গিজগিজ করতেছে, মানে অনেক বেশি। রাত তখন ১১টা বাজে। রাত তখন ১১টা। তো আমি বিস্তর বড়, বড় শহর দেখেছি। আমি অনেক বড়, বড় শহর দেখেছি। কায়রোর মতো নিশাচার শহর কোথাও চোখে পড়েনি। মানে কায়রোর মানুষগণ রাতের বেলা বের হয়। তো এত নিশাচার মানে রাতে চড়ে বেড়ানো, রাতে ঘুরে বেড়ানো। তা রাত্রের বেলা এত শহর পুরাটাই যেন দিনের মতো মনে হচ্ছে। কায়রো রান্নার খুশবায়ে রাস্তা ম, ম করছে। মাঝে, মাঝে নাকে এসে এমন ধাক্কা লাগায় যে মনে হয় নেমে পড়ে এখানেই ৪ টি খেয়ে যাই। অবশ্য রেস্তোরাঁগুলো আমাদের পাড়ার দোকানের মতো নোংরা। ছোট, ছোট দোকান আমাদের পাড়ার দোকানের মতো নোংরা। সবাই নিকটতম রেস্তোরাঁয় হুড়মুড় করে ঢুকলাম। কারণ সবাই তখন ক্ষুধায় কাতর। তড়িঘড়ি ৩ খানি ছোট, ছোট টেবিল একজোড় করে চেয়ার সাজিয়ে আমাদের বসার ব্যবস্থা করা হলো। রান্নাঘর থেকে স্বয়ং বাবুর্চি ছুটে এসে তোয়ালে কাঁধে বারবার ঝুঁকে, ঝুঁকে সালাম জানালো। রান্নাঘর থেকে স্বয়ং বাবুর্চি ছুটে এসে, মানে বাবুর্চি নিজেই ছুটে এসে তোয়ালে কাঁধে, কাঁধের মধ্যে তার একটা তোয়ালে বা গামছা ছিল। সে ঝুঁকে, ঝুঁকে সালাম জানালো। সালাম মানে সালাম জানালো। মিশরীয় রান্না ভারতীয় রান্নার মামাতো বোন। অবশ্য ভারতীয় মোগলাই রান্নার, মানে ভারতীয় যে মোগলাই খাবার, মোগল খাবার যে ছিল, এই মোগল রান্নার একটু মামাতো বোন, মানে কাছাকাছি একই টাইপের। বারকোশে হরেক রকম খাবারের নমুনা। বারকোশ মানে হলো যে কাষ্ঠ নির্মিত কানা উঁচু বড় থালাগুলো। তাতে দেখলুম রয়েছে মুরগি মুসল্লম, শিক কাবাব, সামি কাবাব আর গোটা ৫-৬ অজানা জিনিস। আমার প্রাণ অবশ্য তখন কাঁদছিল ৪ টি আতপ চাল, উচ্ছে ভাজা, সোনামুগের ডাল, পটল ভাজা আর মাছের ঝোলের জন্য। যে গল্প কত বাঙালি খাবার, সেই আতপ চালের ভাত, হ্যাঁ? উচ্ছে ভাজা, তারপরে সোনামুগ ডাল, সোনামুগের ডাল, পটল ভাজা, এগুলো আর মাছের ঝোল। অত শত বলি কেন? শুধু ঝোল ভাতের জন্য। একথায় ঝোল ভাত হলেও চলবে। কিন্তু ওসব জিনিস তো আর বাংলাদেশের বাইরে পাওয়া যায় না। কাজেই শোক করে কি লাভ? আহারাদি সমাপ্ত করে আমরা ফের গাড়িতে উঠলাম। মানে খাওয়া-দাওয়া শেষ করে আমরা আবার গাড়িতে উঠলাম। ততক্ষণে আমরা কায়রো শহরের ঠিক মাঝখানে ঢুকে গিয়েছি। গন্ডায়, গন্ডায় রেস্তোরাঁ। গন্ডা মানে ৪ টা। মানে ৪ টা ৪ টা করে রেস্তোরাঁ। হোটেল, সিনেমা, ডান্স হল, ক্যাবারে। ডান্স হল মানে নাচের ঘর। আবার ক্যাবারেও মানে কিন্তু নাচঘর বোঝায়। তো খদ্দেরে তামাম শহরটা আবজাব করছে। খদ্দেরে মানে কাস্টমার। কাস্টমারের বাংলা হলো খদ্দর। তো খদ্দরে তামাম শহরটা, তামাম মানে পুরো, পুরো শহরটা আবজাব করছে। আবজাব করা মানে গিজগিজ করা। অনেক কাস্টমার ভর্তি। কত জাত বেজাতের লোক সেখানে। ওই দেখ অতি খানদানি নিগ্রো। নিগ্রো তোমরা জানো যে আফ্রিকান যে কালো ব্লাক লোকগুলো। ভেড়ার লোমের মতো কোঁকড়া কালো চুল, লাল লাল পুরো দুখানা ঠোঁট, বোচা নাক, ঝিনুকের মতো দাঁত আর কালো চামড়ার কি অসীম সৌন্দর্য। ভেড়ার লোমের মতো কোঁকড়া কালো চুল, লাল লাল পুরো দুখানা ঠোঁট, বোচা নাক, ঝিনুকের মতো দাঁত আর কালো চামড়ার কি অসীম সৌন্দর্য। নিগ্রোদের পরিচয় দেওয়া হয়েছে আসলে। আমরা জানি এরা তেল মাখে না। কিন্তু আহা! ওদের সর্বাঙ্গ দিয়ে যেন কি তেল ঝরছে। আর সৃষ্টিকর্তার পরম সৃষ্টি। দেখলে দেখবা যে অনেক অদ্ভুত লাগে, তাই না? ওই দেখ, এবার হলো সুদানের লোক, আবার ওই দেখ সুদানবাসী। সবাই প্রায় ৬ ফুট লম্বা। আর লম্বা আলখাল্লা পরেছে বলে মনে হয়। আলখাল্লা মানে লম্বা ঢিলেঢালা পোশাক। দৈর্ঘ্য ৬ ফুটের চেয়েও বেশি। তার মানে এরা কারো দৈর্ঘ্য ৬ ফুটের চেয়েও বেশি। অনেক লম্বা, লম্বা হয়। এদের রং ব্রোঞ্জের মতো। আর এদের রং আবার ব্রোঞ্জের মতো।
এদের ঠোঁট নিগ্রোদের মতো পুরু নয়, টকটকে লালও না। আবার নিগ্রোদের মতো ঠোঁট এদের পুরু হয় না, আবার টকটকে লালও নয়। কায়রোতে বৃষ্টি হয় দৈবাত। দৈবাত মানে হঠাৎ, হঠাৎ মাঝে, মাঝে বৃষ্টি হয় আরকি। তাও ২-১ ইঞ্চির বেশি না, অল্প। তাই লোকজন সব বসেছে হোটেলে, ক্যাফের বারান্দায় কিংবা চাতালে। আর মানুষ বসে আছে হোটেলে, ক্যাফের বারান্দায় কিংবা চাতালে। শুনলাম এখানকার বায়োস্কোপও বেশিরভাগ হয় খোলামেলাতে। তোমরা জানো অনেকে বায়োস্কোপ দেখেছো ছোটবেলায় গ্রামগঞ্জের। তো এগুলো আগের যুগে বায়োস্কোপ মানুষ অনেক দেখতো। কারণ বিনোদনের তেমন কিছু মাধ্যম ছিল না, বায়োস্কোপ ছিল। তাহলে হলো এগুলো খোলামেলাতেই দেখানো হতো। মানে বাইরে খোলামেলা জায়গায় যেহেতু বৃষ্টি-টিষ্টি নাই। মোটরগাড়ি বড্ড তাড়াতাড়ি চলে বলে ভালো করে সবকিছু দেখতে পেলাম না। কিন্তু এইবার চোখের সামনে ভেসে উঠল অতি রমণীয় এক দৃশ্য। নাইল, ইংলিশে নাইল লেখে NILE, নাইল। নাইল হলো নীল নদ। চাঁদের আলোতে দেখছি নীলের উপর দিয়ে চলেছে মাঝারি ধরনের খোলা মহাজনী নৌকা। হাওয়াতে কাত হয়ে তেকোনা মানে ৩ কোনা পাল, পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে দিয়ে মানে নৌকার পাল উড়িয়ে মহাজনী নৌকা চলতেছে। মাঝারি ধরনের নৌকা চলতেছে। ভয় হয় আর সামান্য একটুখানি জোরে হাওয়া বইলেই হয় পালটা এক ঝটকায় চৌচির হয়ে যাবে। পালটা মনে হচ্ছে যে বাইরের দিক দিয়ে ফুলে উঠেছে বাতাসের কারণে। মনে হচ্ছিল যে পালটা যেন এক ঝটকায় সেটা চৌচির হয়ে যাবে, মানে ফেটে যাবে, সব ছিঁড়ে ছিটকে যাবে। নয় নৌকাটা পিছনে ধাক্কা খেয়ে গোটা আড়াই ডিগবাজি খেয়ে নীলের অতলে তলিয়ে যাবে। আবার মনে হচ্ছিল যে নৌকাটা হয়তো পিছনে ধাক্কা খেয়ে আড়াই ডিগবাজি খেয়ে এটা হলো নীলের অতলে তলিয়ে যাবে। আড়াইটা ডিগবাজি, আড়াই মানে আড়াইটা, ২ আর হাফ, হ্যাঁ? ২ টা দিয়ে আরেকটা অর্ধেক ডিগবাজি দিয়ে এটা যেন নীল নদের তলে তলিয়ে যাবে মনে হচ্ছিল। এই নীলের জল দিয়েই এদেশে চাষ হয়। এই নীলের জল দিয়ে এদেশে চাষ হয়। এই নীল তার বুকে ধরে সে চাষের ফসল মিশরে সর্বত্র পৌঁছে দেয়। পিরামিড, পিরামিড, পিরামিড মানে তারা পিরামিড দেখে ফেলছে। চোখের সামনে দাঁড়িয়ে ৩ টা পিরামিড। এই ৩ টি পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো স্তম্ভ। যুগ, যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তর জল্পনা কল্পনা করেছে। দেয়ালে খোদাই এদের লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করেছে। লিপি মানে লেখা, কোনো একটা লেখা আগে দেওয়ালের মধ্যে যে খোদাই করা লেখাগুলো থাকতো, এগুলো থেকে এর পাকা খবর মানে সঠিক খবর সংগ্রহ করার চেষ্টা করেছে। এগুলো কত পুরনো সেটা জানার চেষ্টা করেছে। মিশরের ভিতরে বাইরে আরও পিরামিড আছে। কিন্তু গিজে অঞ্চলের যে ৩ টে পিরামিডের সামনে আমরা দাঁড়িয়ে, সেগুলোই ভুবন বিখ্যাত। পৃথিবীর সপ্তাচর্যের অন্যতম। পৃথিবীর যে সপ্তম আশ্চর্য আছে তার মধ্যে অন্যতম সেই পিরামিডগুলো। প্রায় ৫০০ ফুট উঁচু বলে না দেখে চট করে পিরামিডের উচ্চতা সম্বন্ধে ধারণা করা যায় না। প্রায় ৫০০ ফুট উঁচু বলে। তো না দেখে চট করে পিরামিডের উচ্চতা সম্বন্ধে ধারণা করা যায় না। এমনকি চোখের সামনে দেখেও ধারণা করা যায় না এটা ঠিক কতখানি উঁচু। চ্যাপ্টা আকারের একটা বিরাট জিনিস আস্তে, আস্তে ক্ষীণ হয়ে ৫০০ ফুট উঁচু না হয়ে যদি চোঙ্গার মতো একই সাইজ রেখে উঁচু হতো, তাহলে স্পষ্ট বোঝা যেত ৫০০ ফুটের উচ্চতা কতখানি উঁচু। আসলে যেহেতু চ্যাপ্টা একটা বিরাট জিনিস আস্তে, আস্তে ছোট হয়েছে। আস্তে, আস্তে চিকন হয়েছে উপরের দিকে। তোমরা জানো পিরামিড মানে কি? ৩ কোণাকার বস্তু। যেটা উপরের দিকে সরু থাকে তাকে পিরামিড বলে। তাহলে এই পিরামিডগুলো উপরের দিকে সরু ছিল। তবে নিচের দিকে চ্যাপ্টা। যেহেতু নিচের দিকে চ্যাপ্টা আর উপরের দিকে ধীরে, ধীরে সরু, এজন্য এতটা বোঝা যায় না উচ্চতা। কিন্তু যদি একই সাইজের হইতো তাহলে বোঝা যেত। বোঝা যায় দূরে চলে গেলে। গিজে, কায়রো ছেড়ে বহু দূরে চলে যাওয়ার পরে হঠাৎ চোখে পড়ে ওই ৩ টি পিরামিড। সবকিছু ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে। তাহলে সবকিছু ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কোনটা? এই পিরামিড। তাই বোঝা যায় এই বস্তু তৈরি করতে কেন ২৩ লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল। তার মানে এই পিরামিড তৈরি করতে কত পাথরের প্রয়োজন হয়েছিল? ২৩ লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল। টুকরো বলতে একটু কমিয়ে বলা হলো, কারণ এর ৪-৫ টুকরো একত্রে করলে একখানা ছোটখাটো ইঞ্জিনের সাইজ এবং ওজন হয়। তার মানে বড় বড় পাথর। কিংবা বলতে হয় ৬ ফুট উঁচু এবং ৩ ফুট চওড়া করে এ পাথর দিয়ে একটা দেয়াল বানালে সে দেয়াল লম্বায় ৬০০ মাইল হবে। তার মানে যতটুকু পাথর এখানে ইউজ করা হয়েছে তার মানে এই পাথরগুলো দিয়ে দেওয়াল বানানো হতো, তাহলে ৬৫০ মাইল হইতো। সবচেয়ে বড় পিরামিডটা বানাতে নাকি ১,০০,০০০ লোকের ২০ বছর লেগেছিল। কত লোকের? ১,০০,০০০ লোকের। কত বছর লেগেছিল? ২০ বছর। ফারাও সম্রাট, তোমরা জানো মিশরের সম্রাটদের ফারাও বলা হয়। এই ফারাওরা সম্রাটরা বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকারে আঘাতে ক্ষত হয়, তবে তারা পরলোকে অনন্ত জীবন পাবে না। তাই মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে, মমি হলো মৃত্যুর পর যে কৃত্রিমভাবে দেহকে সংরক্ষণ করা। তো মমি বানিয়ে সেটাকে
এমন একটা শক্ত পিরামিডের ভিতর রাখা হতো যে তার ভিতরে ঢুকে কেউ যেন মমিকে ছুঁতে পর্যন্ত না পারে, তারা এভাবে রাখতো। নিদ্রিতের চোখে যেরকম পড়ে, মানে আবছা ঘুম ঘুম থাকলে চোখে যেরকম দৃষ্টি এসে পড়ে, আমার চোখে ঠিক তেমনি এসে পড়লো পশ্চিম আকাশ থেকে চন্দ্রাস্তের রক্তছটা। চন্দ্রাস্ত মানে চন্দ্রের অস্তে যাওয়া। এরকম একটা আবছা ভাব তার চোখে পড়লো। আর পূর্বাকাশ থেকে নব অরুণোদয়ের পূর্বাভাস। অরুণোদয় মানে সূর্য উদয়। পূর্বাভাস মানে যে ঘটনা ঘটবে তার একটু পূর্ব সংকেত। তার মানে পূর্বাকাশ থেকে যেন নতুন সূর্য আগমনের একটু পূর্বাভাস তার চোখে এসে পড়ল। রাত রাস্তা ক্রমে শুরু হয়ে আসছে। রাস্তার দুদিকে দোকানপাট এখনো বন্ধ। দুই একটা কফির দোকান খুলি খুলি করছে। ফুটপাতে লোহার চেয়ারের উপর ফুটপাতের মধ্যে লোহার চেয়ারের উপর পদ্মাসনে বসে দু চারটা সুদানি দারোয়ান তসবি জপছে। খবরের কাগজগুলো দোকানের সামনে অল্প একটু ভিড়। ফুটপাতে লোহার চেয়ারের উপর পদ্মাসনে বসে দু চারটি সুদানি দারোয়ান তসবি জপছে। তসবি জপছে মানে তসবি গোনা। তো তসবিতে আমরা জানি যে তসবি পাঠ করে যে। আর পদ্মাসন হলো কি? পদ্মাসন মানে হলো পদ্ম আসন। মানে যা একটা বিখ্যাত যোগাসন বা ধ্যানের ভঙ্গি এটা। এটা একটা ধ্যানের ভঙ্গি যেখানে পা ভাঁজ করে মানে বিপরীত উরুর উপর রাখা হয়। মানে দেখতে একটু পদ্ম ফুলের মতো মনে হয়। এটি গভীর ধ্যানের জন্য ব্যবহার করা হয়। এটি কমলাসন নামেও পরিচিত। মানসিক শান্তি, শারীরিক স্থিতিশীলতা আনে এই পদ্মাসন। এটা একটা ধ্যান। শুধু ২ জন সুদানি এখানে দারোয়ান এভাবে পদ্মাসনে বসে আছে। মানে ওই স্টাইলে চেয়ারের উপর বসিয়েছিল এবং তারা তসবিহ জপতেছিল। তরল অন্ধকার মানে হালকা অন্ধকার সরল আলোর জন্য ক্রমেই জায়গা করে দিচ্ছে। হালকা অন্ধকার আর আলো বাড়তেছে এটা বোঝানোর জন্য এই কথাটা বলা হয়েছে যে তরল অন্ধকার মানে হালকা অন্ধকার সরল আলোর জন্য ক্রমশ জায়গা করে দিচ্ছে। মানে অন্ধকার মিলিয়ে যাচ্ছে, আলো আসতেছে। আধো ঘুমে আধো জাগরণে জড়ানো হয়ে সবকিছুই যেন কিছু কিছু দেখা গেল। মানে ঘুম ঘুম যেহেতু হালকা ঘুম আবার হালকা জেগে থাকা, এরকম আধো ঘুমে আধো জাগরণে জড়ানো হয়ে সবকিছু যেন কিছু কিছু দেখা গেল। সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল মসজিদের মিনারগুলোকে। সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল কোনগুলো? মসজিদের মিনারগুলো। এদের বহু মিনার দাঁড়িয়ে আছে আল্লাহর নামাজের ঘর মসজিদের উপর। মসজিদে যে নিপুণ মোলায়েম কারুকার্য আছে সেরকম করবার মতো হাত আজকের দিনে কারো নেই। তার মানে মসজিদে যে নিপুণ মোলায়েম কারুকার্য রয়েছে আগের যুগে যে কারুকার্যগুলো ছিল আজকের দিনে সেগুলো দেখা যায় না। প্রকৃতির গড়া নীল আর মানুষের গড়া পিরামিডের পরেই মিশরের মসজিদ ভুবন বিখ্যাত। তার মানে একটা হলো প্রকৃতির গড়া নীল আর মানুষের গড়া পিরামিড, এরপরেই মিশরের মসজিদগুলো ভুবন বিখ্যাত, সৌন্দর্যে অতুলনীয়। পৃথিবীর বহু সমজদার শুধু এই মসজিদগুলোকেই প্রাণ ভরে দেখবার জন্য ৭ সমুদ্র ১৩ নদী পেরিয়ে কায়রোতে আসেন। তাহলে এটা একটা সংক্ষেপিত এবং পরিমার্জিত, এখানে একটু সংক্ষেপ করা হয়েছে। তাহলে এখানে কতগুলো শব্দ আছে দেখো। নিষ্প্রভ। নিষ্প্রভ মানে হলো কি? দীপ্তিহীন। মানে নিস্তেজ, আলো নাই। ভুতুড়ে মানে কি? ভূত প্রেত সম্পর্কিত রহস্যময়। ক্যারাভান মানে কাফেলা। আর বেদুইন মানে কি? বেদুইন হলো আরবের একটা যাযাবর জাতি। আর নিষ্কৃতি মানে নিস্তার, রেহাই। ফোকটে মানে ফাঁকতালে। ফোকটে মানে কি? ফাঁকতালে। রেস্তোরাঁ মানে হোটেল বিশেষ। হুড়মুড় মানে কি? ঠেলাঠেলি করে ঢোকা বা বের হওয়ার ভাব নির্দেশক। তো বারকোশ মানে কাষ্ঠ নির্মিত কানা উঁচু বড় থালা। তোমরা এগুলো এমসিকিউর জন্য পড়বা। গন্ডা হলো কি? ৪ টা। গন্ডা মানে ৪ টা ১ গন্ডা হয়। কেবার মানে নাচঘর। কেবার মানে নাচঘর। তামাম মানে সমস্ত। আবজাব মানে গিজ গিজ করা, ঠেসাঠেসি, খানদানি, বংশমর্যাদা যুক্ত। আলখাল্লা মানে লম্বা ঢিলেঢালা পোশাক। দৈবাত মানে হঠাৎ সহসা। অতি রমণীয় মানে খুব সুন্দর। কীর্তিস্তম্ভ মানে মহৎ অবদান স্মরণে নির্মিত যে সৌধগুলো, এগুলো হলো কীর্তিস্তম্ভ। মহৎ কাজ যারা করেছে তাদের স্মরণে নির্মিত সৌধগুলো। আর মমি হলো কৃত্রিমভাবে সংরক্ষিত মৃতদেহ। চন্দ্রাস্ত, চাঁদের অস্ত যাওয়া, অরুণোদয়। অরুণ মানে সূর্য, তাহলে অরুণোদয় মানে সূর্যের উদয়। আর পূর্বাভাস মানে যে কোনো ভাবি ঘটনার সংকেত। ওই মানে ভবিষ্যৎ যে ঘটনা ঘটবে তার একটা সংকেত। পাঠের উদ্দেশ্যে কি? দেখ, ভ্রমণে আগ্রহী করে তোলা এবং অন্য দেশের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে জানানো। পাঠ পরিচিতি দেখো। বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি হলো মিশর। তো প্রাচীনকাল থেকে মিশরের নীল নদকে ঘিরে গড়ে উঠেছিল ওই সভ্যতা। আর মিশরের সকল সভ্যতা গড়ে উঠেছিল কি কোনটিকে কেন্দ্র করে? এই নীল নদকে কেন্দ্র করে। আর মিশরের আবহাওয়া ছিল শুষ্ক। এই শুষ্ক আবহাওয়ার কারণেই ওই সভ্যতার অনেক নিদর্শন কালের কবলে হারিয়ে যায়নি। উত্তর পূর্ব আফ্রিকার এই দেশটির বিশেষ করে, তাহলে এটা হলো উত্তর পূর্ব আফ্রিকার একটা দেশ। এই দেশটি বিশেষ করে কায়রো শহরের পরিচয় তুলে ধরা হয়েছে এই পঠিত রচনায়। রচনাটি সৈয়দ মুস্তফা আলীর জলে ডাঙ্গায় গ্রন্থ থেকে সংক্ষিপ্ত ও পরিমার্জন করে সংকলন করা হয়েছে। কোন গ্রন্থ থেকে? জলে ডাঙ্গায়। এই রচনা এসেছে
চারদিকে মরুভূমি ঘেরা ঐতিহাসিক কায়রো শহর। কায়রোর অদূরে গিজ অঞ্চলে অবস্থিত পিরামিড ও মিশরের ভুবন বিখ্যাত মসজিদের প্রসঙ্গ। তার মানে কায়রোর এই যে অদূরে গিজ অঞ্চলে অবস্থিত পিরামিড এবং মিশরের ভুবন বিখ্যাত মসজিদের প্রসঙ্গ। এসবের আকর্ষণে সারা বিশ্বের পর্যটকেরা ছুটে যায় কায়রো অভিমুখে। কায়রো শহর আলোয় ভরে যায় রাতের বেলায়। রেস্তোরাঁগুলো থেকে ভেসে আসে নানা রকম খাবারের সুগন্ধ, বাড়িয়ে দেয় পথচারীদের ক্ষুধা। অদূরেই গিজ শহরে গিজে শহরে রয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার আকর্ষণ এবং পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি মিশরের পিরামিড। পিরামিড নির্মিত হয়েছিল মিশরের প্রাচীন সম্রাট ফারাওদের মৃতদেহ মমি হিসেবে কবরস্থ করে রাখার জন্য। পাথরের চাই দিয়ে বিশাল আকার সমাধিস্তম্ভ এটি। নীল নদ আর পিরামিডের পরেই মিশরের অতুলনীয় আকর্ষণ হচ্ছে সেখানকার ভুবন বিখ্যাত অপূর্ব সৌন্দর্যের এই মসজিদগুলো। এসবের টানে সমজদার আর ভ্রমণ পিপাসু মানুষগুলো ছুটে যায় এই মিশরে। তাহলে তোমরা মূল ভাবটা ভালো করে পড়বা, দেখবা অনেক প্রশ্ন লিখতে পারবা। তো বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্য রচনা এবং অনন্য গদ্যশৈলীর স্রষ্টা। তিনি হলো রম্য রচনা লিখতেন এবং অনন্য গদ্যশৈলীর স্রষ্টা শহীদ মুস্তফা আলী। তো তার জন্ম আসামের করিমগঞ্জে ১৯০৪ সালে আসামের করিমগঞ্জে তার জন্ম। রবীন্দ্রনাথের স্নেহ সান্নিধ্যে ৫ বছর লেখাপড়ার পর তিনি শান্তিনিকেতন থেকে স্নাতক হন। এছাড়াও তিনি আলিগড় কলেজ, বার্লিন বিশ্ববিদ্যালয় ও কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়েও অধ্যয়ন করেছেন। মূলত রম্য রচয়িতা হিসেবে বাংলা সাহিত্যে খ্যাত এই লেখকের উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে শবনম। তাহলে গ্রন্থগুলো কি? শবনম, দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, জলের ডাঙ্গায়, এগুলো তার লেখা। তিনি ১৯৭৪ সালে মৃত্যুবরণ করেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা এভাবে গল্পটা ভালো করে পড়বা, দাগালো লাইনগুলো পড়বা, মনে রাখবা, তাহলে তোমরা এমসিকিউ গুলো পারবা এবং প্রশ্নের উত্তর অনেক লিখতে পারবা। এরপরে আমি তোমাদেরকে এই অধ্যায়ের প্রশ্নগুলো দিয়ে দিব। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো।